পিছন ফিরে সেই যে হাঁটতে লাগলো তৃষ্টান বহুক্ষণের মধ্যে আর থামল না। কোথায় চলেছে, কোন দিকে চলেছে কোনোই খেয়াল নেই। সে যেন রয়েছে একটা ভোরের মধ্যে, একটা নেশে পাওয়া মানুষের মতো শুধু এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কাহারডিন তার জন্য অপেক্ষা করছিল দিনাসের প্রাসাদে। তার কথা তৃষ্টানের মনেও পড়ল না। সারা রাত ধরে হাঁটল তৃষ্টান। সর্বক্ষণ তার কানে ভাসছে সোনালির সেই তীব্র উপেক্ষার হা হা হাসির শব্দ। সেই দৃশ্যের কথা ভেবে তার শরীর শিউরে উঠতে লাগলো। তার সমস্ত অস্তিত্ব জুড়ে যেন ঝনঝন করে বেজে চলেছে সোনালির সেই হাসি। তৃষ্টানের অঙ্গে তখনও ভিখারির ছদ্মবেশ, হাতের মুঠোয় তখনও সেই ভিক্ষালব্ধ পয়সা। পরদিন সকালে সে একটু অচেনা নগরের মধ্য দিয়ে যাচ্ছে। একজন তীর্থযাত্রী স্নান সেরে বাড়ি ফেরার পথে তৃষ্টানকে থামিয়ে নিজে থেকেই একটা পয়সা ভিক্ষে দিলেন। তখন তৃষ্টানের সম্বিত ফিরে এলো। আত্মস্থ হয়ে নিজের দিকে তাকিয়ে হাসল সে। ভিখারির পোশাকে নিজেকে বেশ ভালোই লাগলো তার। একটা গাছতলায় দাঁড়িয়ে সে বেশ পটুভঙ্গিতে পথচারীদের কাছ থেকে করুণ সুরে ভিক্ষে চাইতে লাগলো। বালকের মতো অল্পক্ষণের মধ্যেই মেতে উঠল এই খেলায়। কোনো রূপসী নাগরিকা হয়তো তাকে অগ্রাহ্য করে চলে যাচ্ছে ভিক্ষে না দিয়ে। তৃষ্টান ঠিক তার পিছনে পিছনে বহু দূর ছুটে কাতর সুরে কেঁদে কেঁদে আদায় করে নিচ্ছে ভিক্ষে। ছিল সে রাজার কুমার, স্বেচ্ছায় ছেড়ে এসেছে নিজের রাজ্য। সে বিখ্যাত বীর, কালো বর্ম পরে সাদা ঘোড়ায় চেপে যাবার কথা তার, থাকার কথা রাজপ্রাসাদে। অত বড় বীর সে, ইচ্ছে করলে যে কোনো রাজ্যে গিয়ে এখনও সেনাপতির পদ পেতে পারে। সে রূপালীর স্বামী, সে রাজ্যে তার কত সম্মান। কিন্তু তৃষ্টানের কিছুই ভালো লাগে না। সে অনেক যুদ্ধ করেছে, কিন্তু এখন এই দিন ভিখারি সেজে থাকতেই তার ভালো লাগলো। দেখতে দেখতে তার অঞ্জলি ভরে গেল ভিক্ষের পয়সায়। তারপর তৃষ্টান একা একা ঘুরতে লাগলো সে অচেনা শহরে। এখানে সে আগে কখনো আসেনি। বেশ পরিষ্কার প্রশস্ত এই শহরের রাস্তা, নাগরিকরা বেশ ধনবান মনে হয়। হাঁটতে হাঁটতে সে একটা বড় উদ্যানের কাছে এসে পৌঁছল। সেখানে বিরাট উৎসব হচ্ছে। বড়দিনের মেলা বন বন করে ঘুরছে নাগরদোলা। সেখান থেকে ভেসে আসছে কচি শিশুদের কণ্ঠে আনন্দ লহরী। এক জায়গায় তীরন্দাজরা লক্ষ্যভেদের পরীক্ষা দিচ্ছে। একটা সদ্য মারা হরিণ দূরে ঝোলান। কে তার চক্ষু বিদ্ধ করতে পারে? শন শন করে ছুটে যাচ্ছে তীরন্দাজদের তীর, আর একদিকে একটা বিশাল হাতির উপর একদল মেয়ে পুরুষ হল্লা করছে। ভাল্লুকের পোশাক পরে দুটো লোক দেখাচ্ছে কুস্তির খেলা। আশেপাশে কয়েকটা শরাবের দোকান। তার একটার সামনে ফুলের মতো ঘাগরা উড়িয়ে ক্ল্যারিওনেটের তালে তালে নাচছে একটি বেদেনী। তৃষ্টান ঘুরে ঘুরে দেখছে। এক জায়গায় দেখতে পেল গোল করা বড় ভিড়। একজন বাজিকর সেখানে পুতুল নাচের খেলা দেখাচ্ছে। বাজিকরের পোশাক অদ্ভুত। একটা সবুজ রঙের আলখাল্লা পরছে, মাথায় পালকের টুপি, হাতে একটা ডমরু নিয়ে ডিং ডিং করে বাজিয়ে এসে চেঁচাচ্ছে, এবার আরম্ভ হবে বড় খেলা, প্রেমের খেলা। আরম্ভ হলো প্রেমের খেলা। তারপর সে খেলা আরম্ভ করলো। তার সামনে নানা রকম পুতুল খেলা শুরু করার সময় সে হেঁকে উঠল। এই খেলার নাম তৃষ্টান আর সোনালির খেলা। একেবারে তাজ্জব কাণ্ড, কিন্তু সত্যি ঘটনা। দেখে যান বাবুমশাইরা। খেলার নাম শুনে বিষম চমকে উঠল তৃষ্টান। ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালো। একটা ভিখারি একেবারে পাশে ঘেঁষে দাঁড়িয়েছে দেখে এক সুন্দরী রমণীর নাক কুঁচকালেন। বাজি করে একটু পুতুলের সুতোয় টান দিয়ে বললেন, এর নাম তৃষ্টান। এর মতো সুন্দর, এর মতো বীর পুরুষ আর দুনিয়ায় দুটি নেই। ছেলেবেলায় ওর বাপ মা মারা যায়। এই দেখুন বাবু বিবিরা, তৃষ্টান এখন রাজা মারকে প্রণাম করছে। এইবার তৃষ্টান যাচ্ছে মোরহল্টের সঙ্গে যুদ্ধ করতে। লড়ে যা বেটা, লড়ে যা। হ্যাঁ ঠিক আছে, বহুত আচ্ছা। এই দেখুন তৃষ্টান যুদ্ধে জিতে গেল। সে ছাড়া আর কে জিতবে? এবার সে আয়ারল্যান্ডে যাবে ড্রাগনের সঙ্গে লড়াই করতে। সেটা খুব ভারী লড়াই। হ্যাঁ, এইবার এক এক করে বাজিকর দেখিয়ে গেল তৃষ্টানের জীবনের সব ঘটনা। ড্রাগন হত্যায় সোনালির সঙ্গে দেখা, রাজা মার্কের হয়ে তৃষ্টানের সঙ্গে সোনালির হাতে হাত দিয়ে বিয়ে, ফিরে এসে রানী সোনালির কাছে তার গোপন অভিসার, ধরা পড়ার পর সব ঘটনা, বনে পালিয়ে যাওয়া। দর্শকরা দেখছে আর ঘন ঘন উচ্ছ্বাসে ফেটে পড়ছে। ভিখারি বেশি তৃষ্টান দাঁড়িয়ে আছে চুপ করে। প্রথমটাই বেশ মজা পেয়ে তার হাসি আসছিল, কিন্তু পরের দিকে নিজের জীবনের সব ঘটনা সচক্ষে দেখে তার বুকের মধ্যে বহু দীর্ঘশ্বাস জমাট হয়ে গেল। রাজা মার্কের হাতে রানী সোনালীকে ফিরিয়ে দিয়ে তৃষ্টান বঞ্চিত হতভাগ্যের মতো চলে গেল নিরুদ্দেশে। এই পর্যন্ত দেখিয়ে খেলা শেষ করলো বাজিকর।
দর্শকরা তৃষ্ণানের দুঃখে সরবে সমবেদনা জানাতে লাগলো। টপাটপ পয়সা পড়ল বাজিকরের সামনে। ক্রমে দর্শকদের ভিড় সরে গেল। বাজিকর যখন পয়সা পুড়োচ্ছে, তৃষ্ণান এগিয়ে এলো তার সামনে। তার হাতের সমস্ত ভিক্ষের পয়সা সে ঢেলে দিল বাজিকরের হাতে। হকচকিত বাজিকর মুখ তুলে তাকাতে তৃষ্ণান তাকে মৃদু স্বরে জিজ্ঞেস করলে, বাজিকর, তুমি এরপরের ঘটনা জানো? বাজিকর বলল, এরপর আর কি আছে? রানীকে ছেড়ে বিভাগী হয়ে গেল তৃষ্ণান, তারপর সে বোধহয় সন্ন্যাসী হয়ে গেছে, কিংবা মনের দুঃখে মরেই গেছে হয়তো। কেউ আর তার সম্বন্ধে কিছুই জানে না। তুমি জানো না কি? একটু একটু জানি। আমি তো নানা দেশে ঘুরে বেড়াই, কিছু কিছু শুনেছি। কি শুনলে? কোথায় আছে সে? বলবো পরে। কিন্তু তুমি বলো তো, এ গল্প কি এখানেই শেষ হলে মানায়? আর একটু থাকা উচিত নয়? তা বলা মুশকিল। জীবনে কোনো ঘটনা ঘটে গেলে তারপরেই বলা যায় সেটা গল্পে মানায় কি মানায় না, কিংবা জীবনের সব ঘটনাই গল্প হতে পারে, কিন্তু বানানো গল্পের মতন জীবন হয় না। কিন্তু বাজিকর, তোমার কি মনে হয় না রানীর সঙ্গে তৃষ্ণানের আরেকবার দেখা হওয়া উচিত, শেষবার? সবুজ আলখাল্লার পালকের টুপি পরা দীর্ঘদেহ বাজিকর, মুখে এক মুখ দাড়িতে তার চেহারা ভয়ঙ্কর, কিন্তু বড় মমতা ভরা গলায় সে বলল, আহা, আমি চাই ওই হতভাগ্যের সঙ্গে রানীর আবার দেখা হোক, কিন্তু তাকে আর সম্ভব? তৃষ্ণানের কথা বলতে গিয়ে আমার কান্না পায়। বড় দুঃখী ও লোকটা। তৃষ্ণান মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর সে বলল, বাজিকর, আমাকে তোমার সঙ্গে থাকতে দেবে? আমি তোমার খেলায় সাহায্য করব। বাজিকরের সঙ্গেই থেকে গেল তৃষ্ণান, ওর সঙ্গেই ঘুরে বেড়ায়। বাজিকর যখন নানান খেলার সঙ্গে তৃষ্ণান আর সোনালির খেলা দেখায়, তখন ও নিজেই পুতুলগুলো এগিয়ে দিয়ে দেয়, বাজিকরকে সাহায্য করে। বনের মধ্যে যেখানে তৃষ্ণান আর সোনালি কুড়েঘর বেঁধে আছে, সেই দৃশ্যটায় তৃষ্ণান পাখির ডাকের অনুকরণে শীষ দিয়ে ওঠে। যে গল্প দেখে দর্শকরা চোখের জল ফেলে, সেই গল্পের নায়ক যে ভৃত্যবেশে এখানেই বসে আছে, তাকেও ঘূর্ণা করেও সন্দেহ করে না। তৃষ্ণানের মন অনেকটা শান্ত হয়ে এসেছে। বাজিকর লোকটা অদ্ভুত ধরনের। রাত্রিবেলা এক তাঁবুতে দুজনে শুয়ে শুয়ে অনেক গল্প করে। বাজিকর তাকে শোনায় বহু অজানা দেশের কথা। সে বলে, হিন্দুস্তান নামে নাকি একটা আজব দেশ আছে, যেখানে মানুষ ইচ্ছে মতো রূপ বদলাতে পারে। একটা লোকই দিনের বেলায় মানুষ আর রাতের বেলায় বাঘ হয়ে যায়। সেখানে গাছও কথা বলে। সাধুরা মাটি থেকে এক হাত উঁচুতে উঠে শূন্যে বসে বসে তপস্যা করে। সেখানকার রাজারা প্রত্যেকেই 300-400 রানীকে বিয়ে করে। প্রত্যেক রাতে রাজার সঙ্গে থাকে একজন নতুন রানী। বাজিকর নিজেও অনেক মন্ত্রতন্ত্র জড়িবুটি জানত। মানুষের চোখের সামনে আঙুল নেড়ে তাকে মন্ত্রমুগ্ধ করে তাকে দিয়ে হুকুম মতো যা ইচ্ছে করানোতে সে ছিল উস্তাদ। তার কাছে এরকম ওষুধ ছিল। সে ওষুধ গায়ে মাখলো, মানুষের গায়ের চামড়ার রং 1 মাসের জন্য বদলে যায়। তৃষ্ণান সেই ওষুধ খানিকটা চেয়ে নিয়েছিল ওর কাছ থেকে। বাজিকরের একমাত্র দোষ ছিল মাঝে মাঝে মদ খেয়ে এসে অত্যধিক মাতাল হয়ে পড়ত। সেই সময়টা সে হয়ে যেত অন্য মানুষ। তখন যত রকম কুৎসিত গালাগাল, জিনিসপত্র ভাঙা, যে কোনো লোককে ধরে মারা ছিল তার স্বভাব। বাজিকরের এই অবস্থাটা এক এক সময় তৃষ্ণানের অসহ্য লাগত। বেশ শান্ত হয়েছিল তৃষ্ণান। হঠাৎ একদিন যেন বন্যার মতো সোনালির কথা তার মনে ফিরে এলো। তার শরীরের সমস্ত রক্ত যেন মুচড়ে মুচড়ে উঠতে লাগলো সোনালির জন্য। কানে ভেসে উঠল সোনালির সেই উপহাসের হা হা হাসি। এক রাত্রে তাঁবুর মধ্যে একা শুয়ে থাকতে থাকতে তৃষ্ণানের আবার মনে পড়ল মন্দিরে যাবার পথে সে সোনালির রথের চাকা ধরে দাঁড়িয়েছিল। খুব কাছ থেকে দেখেছিল তাকে, অথচ একবার ছুঁতে পারেনি, একবার বুকে জড়িয়ে ধরতে পারেনি। তার বুকটা এক মুহূর্তে শূন্য হয়ে গেল। তার হাত আর বুক এর মাঝখানে একটা বিশাল শূন্যতা। এখানে সোনালির নরম শরীর থাকার কথা ছিল। তৃষ্ণান ভাবে, তার বেঁচে থেকে আর কি লাভ? সোনালির ঘৃণা দেখবার জন্যও তো তাকে বেঁচে থাকতে হলো। কিন্তু তবু তৃষ্ণান জানে সোনালিকে ছাড়া তার মরারও উপায় নেই। সে জানে সোনালি তাকে যতই অবহেলা অপমান করুক, তবু সোনালির কাছে তাকে বারবার ফিরে যেতে হবে। একদিন তৃষ্ণান বাজিকরকে কিছু না বলে আবার বেরিয়ে পড়ল এক বস্ত্রে। 5 দিন 5 রাত্রি পর সে এসে পৌঁছল টিনটা জেলে। তৃষ্ণান বাজিকরের সেই ওষুধ মেখে নিল সারা গায়ে মুখে। তামাটে রঙের শরীর হয়ে গেল তৃষ্ণানের। তৃষ্ণান মাথার চুল সব কামিয়ে ফেলল। সারা গায়ে এঁকে নিল অদ্ভুত সব উল্কি। তারপর বন্দরের ঘাটে সে যখন খালি গায়ে একা বসে রইল, তাকে দেখে মনে হয় রাস্তার পাগল। ন্যাড়া মাথা, বিকৃত রং শরীরের, বিভৎস চেহারা তৃষ্ণানের।
নগর থেকে লোক আনাগোনা করছে বন্দরে, কেউ কেউ আসছে রাজসভা থেকে। অনেকেরই মুখে রাজার গুণগান, কেউ কেউ আবার বলছে, কিন্তু ভাই, রানীর মুখখানা বড় বিষণ্ণ। কিছুদিন থেকে দেখছি রানী কারোর সঙ্গে কথা বলছেন না, একটুও হাসছেন না। কি ব্যাপার রে ভাই, রানীর কি অসুখ হয়েছে নাকি? রানী? রানীর কথা শুনে তৃষ্ণান উত্তেজিত হয়ে উঠল। তখনই তার ইচ্ছে হলো রানীর সঙ্গে দেখা করতে, সেই দিনের বেলাতেই। তাতে যদি সে ধরা পড়ে, তার মৃত্যু হয়, হোক, তবু রানী জানবে তৃষ্ণান তার সঙ্গে দেখা করতে এসেই প্রাণ দিয়েছিল। তৃষ্ণান একটা ওক গাছের ডাল ভেঙে নিল, তারপর সেটা মাথার উপর দিয়ে ঘোরাতে ঘোরাতে বিকৃত গলায় হাড় এড়ে করে পাগলের মতো ছুটতে লাগলো রাস্তা দিয়ে। রাস্তার ছেলেরা তাকে দেখে মজা পেয়ে এ পাগলা বলে ঢিল ছুটতে লাগলো। বয়স্করা কৌতুকে দেখতে লাগলো সেই বদ্ধ উন্মাদকে। উন্মাদ এসে দাঁড়ালো রাজপুরীর সিংহদ্বারে। সন্ত্রাসীরা ওকে দেখেই প্রথমে ওর ন্যাড়া মাথায় কয়েকটি চাঁটি মেরে হাতের শোক করে নিল। তারপর বলল, কিরে পাগলা, এখানে কে চাস? পাগল গম্ভীর হয়ে বলল, খবরদার, আমার গায়ে হাত তুলো না বলছি। আমি রাজার আত্মীয়, আমি স্বর্গে দেবতাদের বিয়ের নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, এখন রাজবাড়িতে নেমন্তন্ন খেতে এসেছি। ওরে বাবা, নেমন্তন্ন খেতে এসেছিস এই রাজবেশে? তার চেয়ে একেবারে দেবতাদের পোশাকই পরে থাক না। এই বলে প্রহরীরা চেষ্টা করলো টানাটানি করে ওর পোশাক খুলে উলঙ্গ করে দেবার। উন্মাদ তখন হাস্যকর ভঙ্গিতে লাফাতে লাফাতে মাথার উপর বন বন করে লাঠিটা ঘোরাতে লাগলো। চেঁচামেচি শুনে রাজা খবর নিতে পাঠালেন। তারপর পাগলের কথা শুনে বললেন, ওকে ডাকো, একটু মজা করা যাক। রানীও অনেকদিন হাসেনি। পাগল ওদের সামনে গিয়ে আভূমি প্রণাম করলো। তারপর কণ্ঠস্বর বিকৃত করে বলল, মহারাজকে দেখেই আমার মনটা কেমন হু হু করে, কতদিন আপনাকে দেখিনি। রাজা হাসতে হাসতে বললেন, তা কি উদ্দেশ্যে তোমার এখানে আগমন? রানী সোনালির জন্য। মহারাজ, আমার সঙ্গে এক অপূর্ব সুন্দরী রমণীকে এনেছি, তার নাম হীরামণি। আহ, কি সুন্দর সে! মহারাজ, কি বলবো, আপনি তাকে নিয়ে সোনালীকে আমায় দিন।